সংসদ ভবনের উত্তর প্রান্তে যে লন, সেই লনে অনেক শিশুদের মৃত্যু, ডেড বডি, বই, কবরের ভিতর বই, এবং তাদের ইউনিফর্ম, তাদের পোশাক বের হচ্ছে এই মুহূর্তে এখন। তাহলে যে ধারণাটা আসছে কয় হাজার তারা মেরেছে, সেইটা এখন আস্তে আস্তে বের হবে। এত নিকৃষ্ট মানের নেতৃত্ব রাজনীতিতে আসছে, যারা ব্যক্তিগত লোভের উপরে কখনোই যেতে পারে নাই। জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ তাদের কাছে কখনোই মূল্যবান ছিল না। রাজনীতিকে তারা একটা লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, ভোগবাদীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানুষকে অপশাসন দুঃশাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তার সামনে কি অপশন ছিল? তার পতন ব্যতীত আর কোনো অপশন ছিল না। দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন। কিন্তু উনি এই 300 মানুষ এই গণহত্যাটা না করে, 300 তো অ্যাপারেন্টলি আসছে, এখানে 3000, 4000, 5000 হতে পারে, রাত্রে ব্লক রেড করে মানুষকে হত্যা করা হয়েছে। আমরা একাধিকবার বলেছি, 2008 সাল থেকে আমি মিডিয়ায় অ্যাপিয়ার করি। তো 8-এ সেনাবাহিনীর চাকরি ছেড়ে যখন লন্ডনে গেলাম পড়তে, সেই সময়, তার আগে 2007-এ আমরা একটা সরকারের পতন দেখলাম। সেই পতনের কারণগুলো সেই সময় মানুষ জানতো। আমরা সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অফিসার হিসেবে দেখেছি যে সেই 11-এ যে বিএনপি সরকার পতন হলো, এসে আমি জাতীয়তাবাদ রাজনীতি করার জন্য বিএনপি মেম্বারশিপ নিয়েছিলাম। সেটা অনেক লম্বা ইতিহাস, আপনাকে বলছি। তো এরপরে রাজনীতি যেটা দেখলাম, যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতা যুদ্ধের আগে রাজনীতি করেছিল, স্বাধীনতা যুদ্ধের পরে তাদের সেই রাজনীতির কোনো চরিত্র ছিল না। যেটা প্রথম প্রকাশিত হলো বাকশালের মাধ্যমে, যে তিনি, শেখ সাহেব, উইল রিমেইন অ্যাজ প্রেসিডেন্ট টিল হিজ লাইফ, মানে তার জীবন যতদিন থাকবে ততদিন সে প্রেসিডেন্ট থাকবে। তো ওইটা আওয়ামী লীগ যে ওই চরিত্র ধারণ করেছে 73 সালের নির্বাচন এবং এই ডাকসু নির্বাচন, এগুলো তো অনেক আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে অনেক টক শোতে আমি ওপেনলি বলেছি যে এই রাজনৈতিক দলটা তাদের রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে রূপান্তরিত হয়েছিল, যারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে 71 থেকে 75 বাদ দেন, 96 থেকে 2001 বাদ দিলে 2009 থেকে মানুষের অপশাসন, দুঃশাসন, লুটপাট, হোলিগানিজম, এইটা বলতে গেলে আওয়ার্স ঢুকে দেয়। এটা অনেক রিসার্চ হবে, অনেক কিছু হবে। তো আমি এই আন্দোলন যখন ছাত্রদের শুরু হলো, তৃতীয় মাত্রায় আমি সেখানে বলছিলাম দ্যাট ওয়াজ দা, এই যে শুরু হলো ছাত্রদের বিগিনিং অফ দ্য এন্ড। এবং সেইখানে আমি কয়টা রেভলিউশনের উদাহরণ দিয়েছিলাম, ফ্রেঞ্চ রেভলিউশন, এই চসেস্কুর রেভলিউশন, ফিলিপিন্সের রেভলিউশন। তো আর কি ভালো অপশন থাকতো? এটা না, এটা অনিবার্য পরিণতি ছিল আওয়ামী লীগ, অনিবার্য। সেই অনিবার্য পরিণতি আজকে এই সংসদ ভবন সহ আমি গত প্রতিদিনই ছিলাম, আপনার 18-19 জুলাই থেকে আমি অনেকগুলো ভিডিও করে রাখছি। আমি ভয়তে সেগুলো ছাড়িনি, কিছুটা ছেড়েছি। গতকাল পর্যন্ত সংখ্যা ছিল। এবং আপনার টকশোতে গতকালই আমরা বলেছিলাম, আল্লাহর কাছে প্রার্থনা করি সর্বশেষে হলেও যেন তিনি আর মৃত্যুর দিকে না যায়, রক্তের গঙ্গা যাতে বসিয়ে না দেয়। এবং সেইখানে আমি আর একটা টকশোতে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে জেনারেল ওয়াকারকে আমরা যতখানি চিনি, আল্লাহ যেন তাকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করে, আর যেন একটা জীবন হানি না হয়। তাদের কিলিং মিশন এমন ভাবে ছিল। এখন আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সংসদ ভবনের উত্তর প্রান্তে যে লন, সেই লনে অনেক শিশুদের মৃত্যু, ডেড বডি, বই, কবরের ভিতর বই, এবং তাদের ইউনিফর্ম, তাদের পোশাক বের হচ্ছে এই মুহূর্তে এখন। তাহলে যে ধারণাটা আসছে কয় হাজার তারা মেরেছে, সেইটা এখন আস্তে আস্তে বের হবে। তাদের হাতে অন্য কোনো অপশন ছিল না। যদি শেষ থাকতো তাহলে তারা 2014 সালে এই পাতানো নির্বাচন করতো না। যদি রাজনৈতিক দলের ক্যারেক্টার থাকতো তাহলে 18 সালে ওইভাবে নির্বাচন করাতো না। যদি মিনিমাম ইতিহাস জ্ঞান থাকতো তাহলে 24 সালে এইভাবে নির্বাচন করতো না। যে গুন্ডা পান্ডা দিয়া, মাফিয়া দিয়া রাষ্ট্র ক্ষমতা টিকে রাখা যায় না, কেউ পারে নাই পৃথিবীতে। সেই ফ্রাউন থেকে শুরু করে কেউ পারে নাই।
শেখ হাসিনা তো প্রশ্নই আসে না। আমি গতকালকে বলেছিলাম আর একটা টক শোতে, যদি এইখানে শেখ হাসিনার ভাইও থাকতো, হাইপোথেটিক্যালি তার ভাই শেখ কামাল যদি আজকে সেনাপ্রধান থাকতো, তাহলে ওই দুইটা জিনিস করতে পারতো, আইদের রক্তের হোলি খেলা করতে পারতো, তারপরে পতন হতো, আর না হলে জনগণের পক্ষে দাঁড়ানো। সেনাবাহিনী এইখানে নিয়ে যাওয়া হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এখানে নেওয়া হয়েছে, only two options, either you go with the betrayer mafia or with the people. So জনগণের পক্ষে তারা এসেছে। এইখানে বলছি আমাদের কি দুর্ভাগ্য, 53 বছরে এত নিকৃষ্ট মানের নেতৃত্ব রাজনীতিতে আসছে, যারা ব্যক্তিগত লোভের উপরে কখনোই যেতে পারে নাই। জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ তাদের কাছে কখনোই মূল্যবান ছিল না। রাজনীতিকে তারা একটা লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, ভোগবাদীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানুষকে অপশাসন দুঃশাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যার জন্য একটি সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। এটা কোন দেশ? একটা সরকার। 75-এ পতন হলো, জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, না হলে উনি গণতন্ত্র কতটুকু চর্চা করতে পারতেন আই ডোন্ট নো। এরশাদের পতন হলো, 96 সালে বিএনপির পতন হলো, 2001 সালে আওয়ামী লীগের পতন হলো। আওয়ামী লীগ যদিও বলে যে তারা ক্ষমতা হস্তান্তর করছে শান্তিপূর্ণভাবে, নো, তারা সেটা মানে নাই। তারা সেই নির্বাচনকে ডিসপিউটেড করেছিল এবং তারা বলেছিল একদিনও শান্তিতে থাকতে দিবে না। অর্থাৎ ডেমোক্রেটিক যে কালচার, যে যাকে জনগণ ম্যান্ডেট দেবে তাকে বিরোধী দলে যারা থাকে তারা আগে ফোন করে ধন্যবাদ জানাবে, গ্রিটিংস করবে। একটা কমপ্লিটলি দুর্বৃত্তেই তো রাজনীতির জন্য একটা মাস্তানতন্ত্র সৃষ্টি হয়েছে ইন দ্য নেম অফ পলিটিক্স, এবং সেই পলিটিক্স এর আলাদা তেমন কোনো দেখাতে পারে না। জিয়াউর রহমান বিএনপি চালিয়েছিল, ইভেন আমি বলবো বেগম জিয়া 91 থেকে 96 টার্মটাও মোটামুটি গ্রহণযোগ্য ছিল। ওই আলোচনা অন্যদিকে যাচ্ছে, এটাও থ্রেড দিয়ে আলোচনা করেন আপনি, কিন্তু দুর্নীতিবাদ ছিল। এখন আপনি দেখেন যে তাহলে এখন তার সামনে কি অপশন ছিল? তার পতন ব্যতীত আর কোনো অপশন ছিল না। দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন। কিন্তু উনি এই 300 মানুষ এই গণহত্যাটা না করে, 300 তো অ্যাপারেন্টলি আসছে, এখানে 3000, 4000, 5000 হতে পারে, রাত্রে ব্লক রেড করে মানুষকে হত্যা করা হয়েছে। আজকে যারা এখন দায়িত্ব নিবে, যারা এখন দায়িত্ব, তাদের সামনে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। একটা ভঙ্গুর রাষ্ট্র, একটা ফেইল্ড স্টেটকে তাদের জাতি পুনর্গঠন করার জন্য যা যা করার, এবং সেখানে আমি বলবো আজকে যারা হিরো, ছাত্রদের যে তাদের যে উদ্দেশ্য তারা প্রকাশ করেছে, সেই উদ্দেশ্যের বাইরে কোনোভাবে যাওয়া যাবে না। তারা কি বলেছে? দেশ যাতে কোনোভাবে আর স্বৈরাচারী সরকার সৃষ্টি না হতে পারে, সেই রাজনৈতিক প্রেক্ষাপট সেইভাবে সাজাতে হবে। প্রত্যেকটা দুর্নীতিবাজের বিচার করতে হবে, তাদের সম্পত্তি দেশে এসে জনগণের কোষাগারে নিতে হবে। ফেসিবাদের দোষক সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না, তারা বলেছে। আমি আপনার এই প্রোগ্রামে গতকাল বলছিলাম এবং আজকেও বলি, যারা শহীদ হয়েছে, দুর্নীতিবাজদের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে এনে তাদের শহীদ এবং যারা আহত হয়েছে প্রত্যেককে কম্পেনসেশন করতে হবে। আমি প্রস্তাব করেছিলাম যারা শহীদ হয়েছে প্রত্যেক ফ্যামিলিকে 2 কোটি, আর যারা চক্ষু হারাইছে, আহত হয়েছে, তাদের অবস্থা ভেদে 50 লাখ থেকে 1 কোটি টাকা দিতে হবে। একজনে বলছিল রাষ্ট্র দিবে, সহজ উপায়, শুধু ব্যারিস্টার তাপসের যে সম্পত্তি, অবৈধ সম্পত্তি, আনিস হকের যে অবৈধ সম্পত্তি, এইভাবে যে আমি লিস্ট দেই, এই লিস্ট আপনাদেরকে বহুতবার দেখাইছি। এই অবৈধ সম্পত্তি দ্রুত ট্রাইব্যুনাল করে বিচার করে রাষ্ট্রীয় কোষাগারে এনে সেইখান থেকে সবাইকে কম্পেনসেট করা যাবে। কাজ অনেক, হিউজ আপিল টাস্ক। 10,000 কোটি টাকা যে 40,000 কোটি টাকা এই যে পদ্মা ব্রিজ বানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, প্রত্যেকটা সেক্টরে আলাদা কমিশন করে জাতি গঠনে আমাদের এগিয়ে যেতে হবে। সো শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ হ্যাড নো অপশন আদার দ্যান ফল। হয়তো মৃত্যুটা কমায় রাখতো, তার যদি বুদ্ধিমান লোক থাকতো, তাহলে এই আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে একটি জাজমেন্ট, হাইকোর্টের পতন, একটি জাজমেন্ট, এবং সেইটাকে স্ফুলিঙ্গ হয়েছে অনেক ভাবে। তো বাকি সবাই কথা বলুক, বাকি অংশটা আমি পরে বলবো। ধন্যবাদ।